আসসালামু আলাইকুম। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার। আজকেও চলে এসেছি কেমিস্ট্রির মাইক্রোশট নিয়ে। আজকে মাইক্রোশটের টপিক হচ্ছে বাফার দ্রবণ। চলো দেখে আসি বাফার দ্রবণ কি, এটা কিভাবে প্রস্তুত করা হয়, এটার পিএইচ কিভাবে নির্ণয় করা হয় এবং এটি কিভাবে কাজ করে, এবং এই সংক্রান্ত বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে তোমাদের কমন যে বাফার দ্রবণ নিয়ে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। চলো শুরু করি। বাফার শব্দটির অর্থ হচ্ছে রেজিস্ট করা। বাফার শব্দটি অর্থ হচ্ছে রেজিস্ট করা। কি রেজিস্ট করা? এই দ্রবণে তুমি যদি কিছু পরিমাণ অ্যাসিড অথবা ক্ষার যুক্ত করো, তাহলে ওই দ্রবণের পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। তবে হ্যাঁ, নির্দিষ্ট মাত্রায় অবশ্যই, কারণ HCl এবং NaOH অথবা অ্যাসিড বা ক্ষার যদি তুমি একটি বাফার দ্রবণে প্রয়োগ করো, এটা সারা জীবনের জন্য পিএইচ কে আটকে রাখতে পারবে না। এটি নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট মাত্রা পর্যন্ত এটাকে ধারণ করতে পারে। এই কারণে ওই টপিকটাকে বলা হয় বাফার ক্ষমতা। বাফার পিএইচটা যতটুকু আটকে রাখতে পারে সেটা ডিপেন্ড করে বাফারের ক্ষমতার উপরে। তো বাফার কি এটা আমরা বুঝলাম। এবার চলো কেমিক্যালি বাফার দ্রবণটা বলতে কি বোঝায় সেটা একটু জেনে আসি। কেমিক্যালি বাফার দ্রবণটা মূলত দুই প্রকার, একটা হচ্ছে অম্লীয় আর একটা হচ্ছে ক্ষারীয়। যদি আমরা অম্লীয় নিয়ে কথা বলি, দেখো অম্লীয় বাফার যেটা, এটা হচ্ছে দুর্বল অ্যাসিড আর তার লবণ। কেউ কেউ দুর্বল অ্যাসিড এবং তার লবণ না বলে এটাকে অনুবন্ধী ক্ষারক বলেছে। দুর্বল লবণ না বলে এটাকে অনুবন্ধী ক্ষার বলেছেন, অর্থাৎ দুর্বল অ্যাসিড আর তার অনুবন্ধী ক্ষার। চলো একটা एग्जांपल আমরা দেখি। CH3 COOH আর CH3 COO-, এটা হচ্ছে তার অনুবন্ধী ক্ষার। বাট আমরা এখানে যদি লবণ নিয়ে কথা বলি, তাহলে এটাকে আমরা লিখব হচ্ছে CH3 COONA। এবার চলো আমরা একটা ক্ষারীয় বাফার নিয়ে কথা বলি। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে যেটা হবে, একটা দুর্বল ক্ষার আর তার লবণ, অথবা দুর্বল ক্ষারের বেলায় সেটাকে আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অম্ল। চলো একটা एग्जांपल দেখি আমরা। NH4OH অ্যামোনিয়াম অক্সাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড। এই দ্রবণটা যেটা, অর্থাৎ এই NH4OH আর NH4Cl এর মিশ্রণই হবে আচ্ছা একটা ক্ষারীয় বাফারের বেস্ট एग्जांपल। এবার আমরা চলো পরের টপিকে যাই। এতক্ষণ আমরা জানলাম কিভাবে বাফার কি, বা বাফারের মূলত কেমিক্যালি ডিফাইন করলে আমরা অম্লীয় বাফার বা ক্ষারীয় বাফার সম্পর্কে জানলাম, দুটো एग्जांपल দেখলাম। এবার চলো বাফার কিভাবে প্রস্তুত করা যায় সেটা একটু দেখে আসি। তো বাফার প্রস্তুতের ক্ষেত্রে আমাদের যেটা খেয়াল রাখতে হবে, আমরা যদি অম্লীয় বাফার নিয়ে আলোচনা করি, চলো শুরুতে আমরা অম্লীয় বাফার নিয়ে আগে আলোচনা করি। আমরা দুর্বল অ্যাসিড নিব। যদি অম্লীয় বাফার প্রস্তুত করতে চাই তাহলে দুর্বল অ্যাসিড নিব, আর তার সাথে আমরা তীব্র ক্ষার যুক্ত করব। দুর্বল অ্যাসিড এবং তীব্র ক্ষার পরস্পর বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করবে। তোমরা একটু খেয়াল করো, আমরা এমন ভাবে দুর্বল অ্যাসিডটা নিব যাতে বিক্রিয়া শেষে দুর্বল অ্যাসিডটা অবশিষ্ট থাকে, আর তীব্র ক্ষারটা হয় লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক সম্পর্কে তোমরা আগে জেনেছো, তারপর আমি একটু বলে রাখি। লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এমন একটা বিক্রিয়ক যে সবার আগে শেষ হয়ে যাবে, যার ফলে বিক্রিয়াটাও শেষ হয়ে যাবে। কারণ তীব্র ক্ষার যদি আগে শেষ হয়ে যায়, তাহলে তো বিক্রিয়া করার জন্য আর এক্সট্রা ক্ষার নেই এই বিক্রিয়া পাত্রে, ফলে বিক্রিয়াটা সামনের দিকে আগাবে না, অর্থাৎ বিক্রিয়াটা শেষ হয়ে যাবে। এই কারণে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তো অবশিষ্ট থাকবে হচ্ছে দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার হবে লিমিটিং বিক্রিয়ক, আর লবণ যেটা তৈরি হবে, এই লবণটা হচ্ছে উৎপন্ন হচ্ছে। তো উৎপন্ন বলতে পারো যে এটাকে আমরা বলতে পারি প্রোডাক্ট বা উৎপাদ। আচ্ছা উৎপাদ লিখে দিই, উৎপাদ। এবার খেয়াল করো, দুর্বল অ্যাসিড আর তার লবণ, এই দুইটাকে কিন্তু আমরা বাফার বলতেছি। অর্থাৎ এই বিক্রিয়াতে দুর্বল অ্যাসিডের সাথে আমি তীব্র ক্ষারে বিক্রিয়া করে যে লবণটা পাবো, সেই লবণ আর যে দুর্বল অ্যাসিডটা অবশিষ্ট থাকবে সেটার মিশ্রণই হচ্ছে বাফার। চলো একটা एग्जांपल দেখি। এবার
একটা এক্সাম্পল না, তোমাদের বোর্ড পরীক্ষায় আসার মতো যত ধরনের এক্সাম্পল আছে চলো আমরা সবগুলো একসাথে দেখে ফেলি। তো দুর্বল অ্যাসিডের তালিকায় তোমাদের আসার মতো একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড CH3COOH, এরপর আসে হচ্ছে CH3COOH এটা, এরপরে আসে হচ্ছে অনেক সময় শুধু হাইড্রোজেন আর একটা অ্যানায়ন এইভাবে কাল্পনিকভাবে ধরে দেওয়া হয় HA, এটাও কিন্তু দুর্বল অ্যাসিডের সংকেত বলতে পারো, বাট এটা সংকেত না, মানে দুর্বল অ্যাসিডকে প্রকাশ করার জন্য প্রতীকী অর্থে ইউজ করা হয়। এবার চলো আমরা দেখি এগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে এদের সাথে বাফার প্রস্তুত করতে পারি। এদের সাথে আমরা যদি যুক্ত করি ধরো NaOH অথবা ধরো KOH অথবা ধরো অনেক সময় এরকম MOH লেখা থাকে, একটু খেয়াল করবা MOH হচ্ছে মেটালিক পার্ট আর হাইড্রোক্সাইড, মানে এটা দ্বারাও অ্যাকচুয়ালি বোঝাচ্ছে একটা সাধারণ ক্ষার, স্পেশালি HA এর জন্য সাধারণ ক্ষার হিসেবে এটা দেখানো হয়েছে। এবার চলো আমরা খেয়াল করি এটার ফলে যেটা উৎপন্ন হবে, আমি যদি HC নেই, এর সাথে হচ্ছে Na অথবা K, সোডিয়াম অথবা পটাশিয়াম যে কোনো একটাই দিতে পারো, আমি পরেরটার সাথে দেখাই দিই। এটার সাথে COO আবার এটার সাথে হচ্ছে, এটার সাথে যেটা হবে MA, আর সবার সাথে আরো এক্সট্রা যেটা তৈরি হবে সেটা হচ্ছে পানি। আমি পানিটা আলাদা করে ছোট করে দিয়ে দিচ্ছি, তাদের ইম্পর্টেন্ট না। দেখো অম্লীয় বাফারের মধ্যে তোমাদের এই তিন ধরনেরই আসার মতো, এই তিন ধরনেরই নরমালি আসে, একটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড, আর একটা হচ্ছে প্রতীকী অর্থে অ্যাসিড ইউজ করা হয়। আর সবার সাথে হয়তো বা তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকতে পারে, অথবা প্রতীকী অর্থে MOH এটাও থাকতে পারে। এবং অবশেষে যে লবণগুলো উৎপন্ন হয় এই লবণ আর এই অবশিষ্ট বিক্রিয়া পাত্রে যে দুর্বল অ্যাসিড থাকবে তারা দুইজনে মিলে, মানে এই দুই সারির এরা মিশ্রণই হচ্ছে বাফার, আর স্পেসিফিক্যালি পড়তে গেলে অম্লীয় বাফার। এবার চলো আমরা ক্ষারীয় বাফারের প্রস্তুতিটা একটু দেখে আসি যে কিভাবে ক্ষারীয় বাফার প্রস্তুত করা যায়। ক্ষারীয় বাফারের বেলায় দেখো তোমাদের দুর্বল ক্ষার নিয়ে খুব একটা আলোচনা করা নাই, একটা দুইটা আলোচনায় আছে হয়তো দুর্বল ক্ষার, আর যেহেতু আমি দুর্বল ক্ষার নিছি তাহলে আমাকে নিতে হবে হচ্ছে তীব্র অ্যাসিড, এর ফলে আমি পাবো হচ্ছে লবণ প্লাস পানি। ঠিক আগের মতো সিমিলার কনসেপ্ট, আমার এই দুর্বল ক্ষারটা অবশিষ্ট থাকবে আর একদিকে লবণটা পাবো, আর এদের দুইজনের মিশ্রণই হচ্ছে ক্ষারীয় বাফার। চলো একটা এক্সাম্পল দেখা যাক। এক্সাম্পল দেখো NH4OH, এই দুর্বল অ্যাসিডটা, এই দুর্বল ক্ষারটা তোমাদের বইতে বেশি আলোচনা করা, আর এটা বোর্ডে তোমার বেশিরভাগ এটাই আসে NH4OH, আর এটার সাথে আমি যদি HCl যুক্ত করি তাহলে আমি পাবো হচ্ছে NH4Cl প্লাস H2O, NH4Cl আর H2O। এটার বেলায় যদি দেখো এটা অবশিষ্ট থাকবে, এটা হচ্ছে লিমিটিং আর এটা হচ্ছে উৎপন্ন হয়েছে, এটা আর এটা, এই দুইটার মিশ্রণই হচ্ছে আমাদের বাফার। আশা করি তোমরা ক্ষারীয় বাফার আর অম্লীয় বাফার বুঝতে পেরেছো। এবার তোমাদের আমি একটা আলাদা প্রকারের বাফার প্রস্তুত করে দেখাবো, সেটা হচ্ছে আমাদের রক্তে বাফার থাকে। চলো রক্তের বাফার নিয়ে একটু আলোচনা করে আসি, আর সেটা কিভাবে তৈরি হয় বা সেটা কি সেটা একটু দেখে আসি। আমাদের রক্তের বাফার, রক্তে তিন প্রকারের বাফার থাকে। একটা হচ্ছে প্রোটিন বাফার, এগুলো খুবই কমপ্লেক্স যৌগ আকারে থাকে, তো এগুলো নিয়ে তোমাদের খুব একটা আলোচনা নাই। আর একটা হচ্ছে লিপিড বাফার, সেম কাহিনী, প্রোটিন বাফার লিপিড বাফার দুইটারও একই কাহিনী, এটা একটু জটিল কমপ্লেক্স যৌগ, এটা আমাদের আলোচনা নাই। আমাদের যেটা আছে সেটা হচ্ছে বাইকার্বনেট বাফার, বাইকার্বনেট বাফার, এটা দিয়ে অনেক সময় বোর্ড পরীক্ষায় দেখো প্রশ্ন চলে আসে। তো এই বাইকার্বনেট বাফারটা কি এটা একটু চলে দেখে আসি, বা এটা কি। বাইকার্বনেট বাফারটা হচ্ছে, যদি আমি লিখতে চাই
H2CO3 যোগ NaOH, ফলে আমি কি পাবো? আমি পাবো হচ্ছে NaHCO3 প্লাস H2O। এই যোগে এই যে এই পদার্থটা আর এটা, দেখো এই কার্বনিক অ্যাসিডটা দুর্বল অ্যাসিড আর এই হচ্ছে তার লবণটা, এই দুইটার মিশ্রণই হচ্ছে তোমার বাইকার্বনেট বাফার, যেটা রক্তে থাকে। এটা একটা স্পেশাল টাইপ অফ বাফার ছিল, যেটা আমাদের মাঝে মাঝেই আসে খ নম্বর প্রশ্ন অথবা 4-এর জন্য ঘয়ে অনেক সময় দেখতে পাবা এই প্রশ্নটা, বাইকার্বনেট বাফার। এবার চলো আমরা দেখি বাফার দ্রবণ কি, বাফার দ্রবণ কিভাবে প্রস্তুত করা হয় সেটা তো আমরা শিখলাম, বাট আমরা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট পিএইচ মানের বাফার যদি চাই তাহলে আমরা সেটা কিভাবে প্রডিউস করতে পারি। চলো এবার আমরা দেখি বাফারের পিএইচটা কি। এবার চলো বাফারের পিএইচ নির্ণয় করার ক্ষেত্রে বিজ্ঞানী হেন্ডারসন হ্যাসেলবাখ কি করেছিলেন দেখো। ফার্স্টে আমি একটা বিক্রিয়া লিখি, তোমরা দেখো খেয়াল করো, CH3COOH প্লাস NaOH। এই বিক্রিয়ায় তৈরি হয় হচ্ছে CH3COONA প্লাস H2O। খুবই ভালো কথা, বিজ্ঞানী হ্যাসেলবাখ বললেন, হেন্ডারসন হ্যাসেলবাখ, যে এখানে CH3COOH এটার বিযোজন হয়। তো এটার বিযোজনটা কিরকম হয়? CH3COOH সে হচ্ছে পানিতে আংশিক বিয়োজিত হয়ে CH3COO মাইনাস আর H প্লাস আয়ন দেয়। তো এটা দ্বারা আমরা কি বুঝতেছি? চলো হ্যাসেলবাখ কি বুঝছিল সেটা দেখে আসি। হ্যাসেলবাখ বলল, দেখো এখানে এই অ্যাসিডের জন্য বিয়োজন ধ্রুবক হবে Ka সমান সমান উপরে উৎপাদ CH3COO মাইনাস আর H প্লাস, আর নিচে হচ্ছে বিক্রিয়ক CH3COOH। এই বিক্রিয়ার মধ্যে আমরা যদি লগ নেই, উভয় পাশে মাইনাস লগ নেই, তাহলে কি আসে? উভয় পাশে মাইনাস লগ নিলে হবে মাইনাস লগ Ka সমান সমান মাইনাস লগ পুরোটা CH3COO মাইনাস H প্লাস আর নিচে হচ্ছে CH3COOH। খুবই ভালো কথা। এবার উভয় পাশে যদি মাইনাস লগ Ka নেই তাহলে এটা হবে P অফ Ka সমান সমান, এখানে আমি যদি লগটা ডিস্ট্রিবিউট করে দেই, লগারিদমটা, আমি এইটুক আলাদা পোরশন রাখবো আর H প্লাস কে আলাদা পোরশন বানাবো, তাহলে জিনিসটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে মাইনাস লগ অফ H প্লাস একটা, আবার মাইনাস লগ অফ CH3COO মাইনাস CH3COO প্লাস। এটাকে শুদ্ধ করে সুন্দর করে যদি লিখতে চাই আমি এখানে লিখি, তাহলে PKA equal to PH minus log CH3COO minus CH3COO plus। আর আশা করি তোমরা অলরেডি বুঝে গেছো যে আমি কোন দিকে যাচ্ছি। হেন্ডারসন হ্যাসেলবাখ সমীকরণটা সম্পর্কে তোমরা অবশ্যই জানো। তাহলে ফাইনাল ফরমেশনটা হবে PH সমান সমান PKA প্লাস লগ, উপরে দেখো CH3COO মাইনাস, যেটা এটা অ্যাকচুয়ালি পরবর্তীতে এই বিক্রিয়ায় এই লবণে পরিণত হয়, এই কারণে এটাকে আমরা লবণ লিখতে পারি, আর নিচে আমরা অম্ল লিখতে পারি, কারণ এটা অ্যাসিড নিয়ে কাজ করছি। আর যেহেতু আমরা ঘনমাত্রা নিয়ে কাজ করছি এই কারণে এইভাবে লেখা যায়। তবে এক্ষেত্রে খেয়াল রাখবা, এই সমীকরণটা শুধু ঘনমাত্রা দিয়েই করা যায় তা কিন্তু না, এটা কিন্তু মূল সংখ্যা দিয়েও করা যায়। সেই ক্ষেত্রে সূত্রটা সেমই হবে, জাস্ট একটু ডিফারেন্স হবে। P of Ka প্লাস লগ, উপরে হচ্ছে N অফ লবণ মানে মোল সংখ্যা অফ লবণ, আর নিচে হচ্ছে মোল সংখ্যা অফ অ্যাসিড। আশা করি সবাই বুঝতে পেরেছো। এটা হচ্ছে আমাদের অম্লীয় বাফারের ক্ষেত্রে বিজ্ঞানী হেন্ডারসন হ্যাসেলবাখের দেওয়া সমীকরণ, যেটা দিয়ে আমরা একটা বাফারের পিএইচ নির্ণয় করতে পারি। এবার চলো ক্ষারীয় দ্রবণে কিভাবে কাজটা কাজ হয়, বা ক্ষারীয় বাফারে কিভাবে সূত্রটা হয় আমি সেটাও তোমাদেরকে দেখাই দিই। ক্ষারীয় বাফারের ক্ষেত্রে সূত্রটা আমি ডিরেক্টলি দেখাই দিই, আশা করি প্রমাণ করার খুব একটা দরকার হবে না। সেটা হবে POH সমান সমান P of KB, কজ ক্ষারীয় বা বেসিক সলিউশনের ক্ষেত্রে KB ইউজ করা হয় বিয়োজন ধ্রুবক, লগ অফ উপরে হচ্ছে লবণ
অথবা অনুবন্ধী অম্ল লিখতে পারি, আর নিচে হচ্ছে ক্ষার। এটা হচ্ছে আমাদের ক্ষারীয় বাফারের জন্য। বাফারের পিএইচ সংক্রান্ত সূত্রটি আমরা জানলাম। আর এই রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে তোমরা ওই আই বাটনে ক্লিক করে দেখো, তোমাদের পিএইচ এর উপর একটি মাইক্রোশট নেওয়া আছে, সেখানে বিস্তরভাবে বিভিন্ন টপিকের বিভিন্ন টাইপ ওয়াইজ ম্যাথগুলো করে দেওয়া আছে, সেখানে হচ্ছে বাফারের পিএইচ রিলেটেড ম্যাথগুলো করা আছে। এবার আমরা যাব হচ্ছে বাফারের ক্রিয়া কৌশলে। চলো, বোর্ড পরীক্ষায় আসা এখন পর্যন্ত যতগুলো পিএইচ বাফার রিলেটেড তোমার দ্রবণ দেওয়া ছিল, সেই সবগুলো দ্রবণ কিভাবে কলা কৌশলটা ব্যাখ্যা করা হয়েছে সেটা নিয়ে একটু আলোচনা করে দেখি। চলো শুরু করি অম্লীয় বাফার দিয়ে। অম্লীয় বাফারে তোমাদের এখন পর্যন্ত কি কি বাফার আসছে সেগুলো নিয়ে চলো আলোচনা করি। তো প্রথমে যেটা আসছে হচ্ছে সবচেয়ে কমন যেটা CH3COOH, এটা একটা, আর তার লবণ CH3COONA। এটা যেটা হয়, এটা বিয়োজিত হয়ে CH3COO- আর হচ্ছে H+, আর এটা CH3COO- আর হচ্ছে Na+ আয়নে বিভক্ত হয়ে যায়। এবার এই দ্রবণে তুমি যদি একটু H+ বা অ্যাসিড যুক্ত করো, সেই H+টা যে এই আয়নের সাথে যুক্ত হয়ে CH3COOH উৎপন্ন করে, H+ যদি দাও, ফলে ওই দ্রবণে অতিরিক্ত যে H+টা দেওয়া হলো তার প্রভাবটা প্রশমিত হয়ে যাবে। আবার যদি এই দ্রবণে তুমি একটি ক্ষার দাও বা OH দাও, সেটা এখানে H+ এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, ফলে H+ দ্রবণ একটু কমে যাবে। আর সেই H+টার ভারসাম্যতা রক্ষা করার জন্য এই CH3COOH আরো কিছুটা বিয়োজিত হয়ে দ্রবণে H+ এর ভারসাম্য রক্ষা করবে, ফলে পিএইচ পরিবর্তন হবে না। আশা করি তোমরা এটার কার্যকলাপটা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তী অম্লীয় বাফারটি দেখে আসি যে সেটার কি অবস্থা। এই পুরোটা আবার ভালো করে মুছে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর পরের যেটা সেটা হচ্ছে HCOOH আর হচ্ছে HCOO। Na তো আমরা করলাম, চলো এটা কে দিয়ে করি। একই কথা, একই ধরনের রেজাল্ট আসবে, সমস্যা নেই, কেউ ভয় পেও না। মাইনাস আর হচ্ছে H+, আর এটা থেকে আমরা পাবো HCOO- আর হচ্ছে K+। এই দ্রবণে তুমি যদি H+ দাও তাহলে সেটা এই HCOO- এর সাথে বিক্রিয়া করে HCOOH উৎপন্ন করবে, অর্থাৎ অতিরিক্ত H+ এর প্রভাব ওই দ্রবণ থেকে প্রশমিত হবে, ফলে পিএইচ এর কোনো পরিবর্তন হবে না। একইভাবে তুমি যদি কোনো ক্ষার যুক্ত করো যেখানে OH থাকে, সেটা হচ্ছে H2 এর সাথে যুক্ত করে H2O উৎপন্ন করবে, ফলে দ্রবণে H+ কমে যাবে, কিন্তু HCOOH বিয়োজিত হয়ে ওই দ্রবণে H+ এর ঘনমাত্রাকে প্রশমিত করে তোমার পিএইচ এর পরিবর্তনকে স্থির করে দেবে, অর্থাৎ স্থবির করে দেবে। এইভাবে এই মিথানোয়িক অ্যাসিডের বাফারটা কাজ করে থাকে। এবার চলো আমরা আরেকটি যেটা প্রতীকী অর্থে ইউজ করে বাফার তৈরি করে সেটা দেখে আসি। সেটার বেলায় দেখো, সেটার বেলায় হচ্ছে HA, এইভাবে এটাকে ইউজ করে, আর হচ্ছে MA, এটা হচ্ছে তার লবণ। HA কে ভাঙলে আমরা H+ পাবো, আর হচ্ছে A- অ্যানায়ন পাবো। আর এই লবণটাও তাই, আমরা যদি এটাকে ভাঙি তাহলে M+ পাবো, আর হচ্ছে অ্যানায়ন হিসেবে A- পাবো। এই দ্রবণে যদি আমরা H+ বা অ্যাসিড যুক্ত করি, তাহলে সেই অ্যাসিডটা এই A- টার সাথে যুক্ত হয়ে HA উৎপন্ন করবে। আর যদি ক্ষার যুক্ত করি তাহলে সেটা H+ এর সাথে যুক্ত হয়ে H2O উৎপন্ন করবে, ফলে ওই দ্রবণে পিএইচ এর পরিবর্তনটি প্রশমিত হবে। এই হচ্ছে বাফারের ক্রিয়া কৌশল। আমি যেটা মুখে বলছি এটাই যদি তোমরা খাতায় ঠিকমতো লিখে দিয়ে আসো, আশা করি কেউ এটা নাম্বার কাটবে না। আর এই চিত্রটা এইভাবে দিলে জিনিসটা একটু ফ্ল্যাশি হয়, আর ফ্ল্যাশি চিত্র দেখলে নাম্বার পাওয়ার প্রবাবিলিটি একটু বেড়ে যায়। এবার চলো আমরা একটু ক্ষারীয় বাফারের দিকে যাই, যে ক্ষারীয় বাফারটা কিভাবে আছে। ক্ষারীয় বাফারের মধ্যে আমরা যেটা দেখলাম বারবার একই বাফার আসতেছে, সেটা হচ্ছে NH4OH আর তার লবণ NH4Cl। এটাতে কি হয় দেখো, NH4OH যেটা হচ্ছে NH4+ আর OH- আর এটাকে ভাঙলেও আমরা NH4+ আর Cl- পাচ্ছি। এই দ্রবণে যদি তুমি অ্যাসিড যুক্ত করো, অম্ল,
বা প্রোটন, তাহলে সেটা OH এর সাথে যুক্ত হয়ে পানিতে পরিণত হবে, ফলে অতিরিক্ত H+ যেটা দ্রবণে দেওয়া হয়েছে তার প্রভাবটা ওই বিক্রিয়া পাত্র থেকে প্রশমিত হবে, ফলে pH এর কোনো পরিবর্তন হবে না। আবার যদি তুমি ক্ষার OH যুক্ত করো, ক্ষার OH যুক্ত করলে সেটা এই NH4 এর সাথে যুক্ত হয়ে NH4OH এ পরিণত হবে। NH4OH যুক্ত হবে, ফলে ওই দ্রবণে OH এর মাত্রার প্রশমিত হবে, ফলে POH এরও কোনো পরিবর্তন হবে না বা pH এর কোনো পরিবর্তন হবে না। সহজ কথায় সবগুলোর ক্রিয়া কৌশল তুলনামূলক একই কথা। বারবার আমি ক্ষার বলে আমরা OH যুক্ত করব আর অ্যাসিড বলে আমরা H+ যুক্ত করে টেস্ট করে দেখব যে কি হয়, আর এই ধরনের একটা চিত্রের সাথে কিছু ব্যাখ্যা করে দিলে আশা করি হয়ে যাবে। এবার চলো স্পেশাল টাইপ অফ যে বাফারটা আমরা একটু আগে করেছি, রক্তের বাফারটা, বাইকার্বনেট বাফার, সেটার ক্রিয়া কৌশলটাও একটু দেখে আসি। দেখো রক্তের বাফার, রক্তের বাফারে যেটা ছিল আমাদের কার্বনিক অ্যাসিড আর হচ্ছে NaHCO3, NaHCO3 আর H2CO3, এটাকে ভাঙলে আমরা পাবো হচ্ছে H+, HCO3-, এটাকে ভাঙলে আমরা পাবো Na+ আর HCO3-। এই দ্রবণে আমরা যদি অ্যাসিড যুক্ত করি অর্থাৎ H+ দেই, সেটা এটার সাথে যুক্ত হয়ে H2CO3 তৈরি করবে, ফলে অতিরিক্ত H+ এর ঘনমাত্রার প্রভাবটা প্রশমিত হবে, রক্তের pH-টা পরিবর্তন হবে না। আবার যদি আমি ক্ষার যুক্ত করি, তাহলে দেখো এখানে যে H+টা আছে সেটা H2O করে এটাকে প্রশমিত করে দেবে, ফলে H+ মাত্রায় কমে গেল, আর সেই H+টাকে ব্যালেন্স করার জন্য H2SCO3 আবার বিয়োজিত হয়ে H+ প্রদান করবে, ফলে রক্তের pH এর মানটা পরিবর্তন হবে না। তো রক্তের যে বাইকার্বনেট বাফারটা, এটাকে আরেক ভাষায় আমরা বাইকার্বনেট বাফারও বলি, বাইকার্বনেট বাফার। এই বাইকার্বনেট বাফারটাও এইভাবে কাজ করে, ক্রিয়া কৌশলটা তুলনামূলক একই রকম। তো যত ধরনের বোর্ড পরীক্ষায় আসার মতো যত ধরনের বাফার সলিউশন ছিল আমরা সবগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছি, হয়তো দু একটা এদিক সেদিক থেকে যেতে পারে, তোমরা আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দিও, আমরা যথাসাধ্য চেষ্টা করবো সেগুলো নিয়ে আবার ভিডিও তৈরি করার। আর এরকম মাইক্রোশটের আরো ভিডিও পেতে তোমরা আমাদের সাথে চ্যানেলে আমাদের সাথে যুক্ত থাকো এবং মাঝে মাঝে চেক করো, আশা করি পেয়ে যাবা।